হাসিনা পরিবারের ৩১টি ব্যাংক হিসেবে ৩৯৪ কোটি টাকা জব্দ। বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলেন অর্থ উপদেষ্টা। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির মধ্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বললেন মামুনুল হক। দ্রুত নির্বাচনের দাবি বিএনপি। এবং উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। 2 লাইনে চলবে ট্রেন। উত্তরের জনপদে খুলল যোগাযোগের নতুন দুয়ার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে ৩১টি ব্যাংক হিসেবে থাকা ৩৯৪ কোটি ৭,৭২,৮০৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশ দেন। এদিকে শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী এবং ৩ কন্যার নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিল ৩৮৬ কোটি টাকা। বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি টাকা। এছাড়াও বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকার স্থিতি আছে। অন্যদিকে বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় কমিটি বৈঠক শেষে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে রিটার্ন করেছে। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। সংকট উত্তরণ, সিন্ডিকেট এবং বাজার পরিস্থিতি সহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কে কি বলছে এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় থেকে উঠে এসেছে। গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না উনি বাংলাদেশ সফর করে গেছেন, তারপর উনি যে কলাম লিখছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ খাদের কিনারায় আছে বলে তার মনে হয়। তো এটা আসলে উনি কেন বললেন? না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি, ভালো হয়েছে। না, ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, আর তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। আমি তো বলছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য বাংলাদেশের কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। না, তুলসীটা আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলছে, আপনি অনেক জানেন, সেটা বলছে এটা কিন্তু আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে। অন্যান্য দেশ আমাদের দেশের দিকে তাকিয়ে আছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল সন্তোষজনক। আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তির মধ্যে ফাটল ধরলে দেশের স্বাধীনতা বিফলে যাবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। আব্দুর রহিমের ক্যামেরায় কাসামদের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের ছাত্র রাজনীতি নিয়ে সমাজে নেতিবাচক প্রভাব রয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই লক্ষ্যেই হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, ইসলামী শক্তিকে আলাদা করে ফেলার চেষ্টা করা হলে দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারা ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চায় তারাই স্বৈরাচারের দোসর। অর্থনীতি, রাজনীতি, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায়, ওরা যারা পালিয়ে গেছে, সেই দালালরা যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কারের কথা, অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান। বাংলাদেশের শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদের আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বলেও জানান বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। 15 দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি, এমনকি যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী লীগের কাছ থেকে অর্থ নিয়ে দল গঠনের কাজে লাগাবে, সেটি জনগণ মেনে নেবে না। সমন্বয়ক ট্যাগ ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্য করছে একটি মহল, এমন অভিযোগও করেন রাশেদ খান। গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের নতুন দ্বার খুলল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এই সেতু দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সেতু পার হতে সময় লাগবে 3.5 মিনিট। 2016 সালের ডিসেম্বরে এই প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতু নির্মাণ ব্যয় প্রথমে 9,734 কোটি 7 লাখ টাকা ধরা হয়েছিল। পরে 2 বছর বাড়ানো হলে প্রকল্পের ব্যয় বেড়ে 16,780 কোটি 96 লাখ টাকা দাঁড়ায়। রাজধানীতে ব্যবসার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক নতুন একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় ওই ব্যবসায়ীর। এরপর মন গড়া কথা লিখে ওই স্ট্যাম্প দিয়ে মামলা করে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীকে। যদিও ইসমাইলের বোনের দাবি তারাই উল্টো টাকা পান আরিফুলের কাছে। উজ্জ্বল ভেড়া রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। রাজধানীর মিরপুরের গার্মেন্টস ব্যবসায়ী আরিফুল ইসলাম চৌধুরী 5 আগস্টের পর বন্ধুই হয়ে গেছে তার শত্রু। এই ব্যবসায়ীর দাবি, সাবরিনা, ইসমাইল ও ইব্রাহিমের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে ইসমাইলকে টাকা ধার দেন তিনি। সেই টাকা না দিয়ে উল্টো তাকে ডেকে নিয়ে জোরপূর্বক স্বাক্ষর করা একটি চুক্তিপত্র দিয়ে উল্টো মামলা করেছে ওই ব্যক্তি। ফ্যাক্টরিতে আসার পথে আমার উপর হামলা করে বলতেছে, টাকা চাইছোস, টাকা তো পাবি না, উল্টা আমাদেরকে 50 লাখ টাকা দিতে হবে এখানে ব্যবসা করতে হলে। তারপর আমার থেকে একটা জোরপূর্বক স্ট্যাম্প নেয়, আমার গাড়িটাও ছিনতাই করে নিয়ে যায়, আমাকেও অপহরণ করে নিয়ে যায়। পরে আমি রাত প্রায় 2টার দিকে আর্মির সহায়তায়, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাসায় ফিরি। আমি যখন উদ্ধার হয়ে আসি, পরিশেষে আমি তখন থানার কার্যক্রম সচল ছিল না, আমি কোর্টে একটা মামলা করি, সিআর মামলা করি। ওরা আমার গাড়ি ছিনতাই এবং আমাকে জোরপূর্বক স্ট্যাম্প নিয়েছে, আমাকে মারধর করেছে, এটার জন্য স্ট্যাম্প
মামলা করি। এই ব্যবসায়ের অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা যায় গত বছরের ৩ এপ্রিল একটি চুক্তি করেন ইসমাইল ও আরিফুল, যার নোটারি পাবলিক করা। সেখানে ইসমাইল বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নেন, অথচ গত বছরের নভেম্বরে লেখা একটি চুক্তিপত্রে লেখা হয় আরিফুলের কাছে উল্টো টাকা পান ইসমাইল। আরিফুলের দাবি জোর করে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। ওই সময় আরিফুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১,৭৫,০০০ টাকা ট্রান্সফার করে নেয় ইসমাইলরা। যদিও ইসমাইলের চুক্তিপত্রে ওই টাকা উসুল দেখানো হয়েছে। এছাড়া ওই চুক্তিপত্রে বন্ধক হিসেবে আরিফুলের গাড়ি দেখানো হয়েছে। তবে আরিফুলের দাবি তার গাড়ি জোরপূর্বক নিয়ে যায় চক্রটি। গাড়িটি নিয়ে আরিফুলের সঙ্গে পুলিশের কথাতেও মিল খুঁজে পাওয়া যায়। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ মানে এক পক্ষের গাড়ি আরেক পক্ষে নিয়ে গেছে। জি জি। পরবর্তী দিকে আদালত যখন আদেশ দিয়েছে যে এটা উদ্ধার করে দিতে হবে, তখন আমরা উদ্ধারের চেষ্টা করি। আমার এদের ওয়ারেন্টও ছিল, আসলে পুলিশের সামনে আসে না, তো যে কোনো কারণে আমরা গাড়িটা পেয়ে গেছি আর কি। এদিকে ইসমাইলের বোনের দাবি তারাই উল্টো টাকা পান আরিফুলের কাছে। আমরা হচ্ছে গোল পাই, এগুলো তো মামলাতে উঠে আসছে। আমরা পরবর্তীতে আমরা এটা নারাজি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যে অ্যামাউন্টটা আমরা পাই, আমাদের যে প্রমাণ, সে আমাদের জিএল যে ছিল তাকেও টাকা খাওয়াই, সে কোনোভাবে সামা ম্যানেজ করছিল, অ্যামাউন্টটা কম উঠেছিল, এই জন্য আমরা নারাজি দিচ্ছি। বাট আমরা তো আমাদের মামলা তো সিএল মামলা ছিল, আমাদের মামলা তো প্রমাণিত যে আমরা তার কাছে টাকা পাই। এসব ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার আইনি বাতিল এবং পৃথক কর্তৃপক্ষ গঠন করে এনআইডি সরিয়ে নিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অব্যাহত রাখতে আপাতত কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি স্থগিত করেছেন তারা। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এবার সরবাংলা। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ওষুধ বিক্রি, খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রি, তরমুজের দাম বেশি নেয় ১১,৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মির্জাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় তিনি বলেন, অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৩টি দোকানে ৭,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে ইসলামী সুইট মিটকে ৩,০০০ টাকা এবং বেশি দামে তরমুজ বিক্রির দায়ে ফল ব্যবসায়ীকে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মানিকগঞ্জের সিংড়ায় শায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। সকাল ১১টার দিকে ইউনিয়নবাসীর আয়োজনে পরিষদের সামনে এই মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী এলাকাবাসী এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা মঞ্জুরুল হক ভূঁইয়ার বিভিন্ন অপকর্ম তুলে ধরেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ কৃষকদের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আলম নীলার পরিবারের বিরুদ্ধে। যুবদল নেতা সরফরাজ বলেন, স্থানীয় সাধারণ মানুষ এবং কৃষকরা তাদের ফসলি জমি এবং জলাশয় দখলমুক্ত করতে গেলে নীলার মা এবং ভাই বকুল, সিরাজ সহ সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে নীলা এবং তার পরিবারের লোকজন দখলবাজি, চাঁদাবাজি করে আসছে। এখন বিএনপির নাম ভাঙিয়ে তার ভাই সৈয়দ সিরাজ এসব অপকর্ম করে চলেছেন। যদিও নীলার ভাই বকুল মিয়া বলেন, গ্রামবাসীর জমি উদ্ধার নিয়ে আপত্তি নাই, কিন্তু তার জমিতে সাইনবোর্ড দেওয়ায় বাধা দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুসুরি মাদ্রাসা বালুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, মাকসুদুল হাসান মাতিন এবং মুক্তার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলার জিয়া মঞ্চের সভাপতি জর্জ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমিন মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা।
জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। যাত্রাবাড়ির ধোলাইপাড় বাস স্ট্যান্ডে নতুন আঙ্গিকে এই শোরুমের যাত্রা শুরু হয়। সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ হেড রিকি লুকাস এবং র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে এই শোরুম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈষম্যমূলক ড্যাব বাতিল এবং ইমারাতে বিধিমালা দ্রুত প্রকাশের দাবিতে মানববন্ধন করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বৈষম্যমূলক ড্যাব কোনোভাবে এদেশে থাকতে পারবে না। বর্তমান ড্যাব শহরকে অযোগ্য শহর বানানোর পরিকল্পনা করেছে উল্লেখ করে অবৈধ ড্যাব প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। বাংলাদেশ পোস্টম্যান এবং নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া এবং ইফতার মাহফিল করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লাহন মোহাম্মদ আসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টম্যান এবং নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের সভাপতি এস.এম. শহীদ ইকবাল। এবার খেলার খবর। 2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে চলতি মাসে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য লিওনেল মেসিকে ছাড়াই 25 জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির অনুপস্থিতির সম্ভাব্য কারণ চোট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উরুর মাংসপেশিতে টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রেই থাকবেন, তবে মেসির অনুপস্থিতির কারণ জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 26 মার্চ বুয়েন্স এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা পরিবারে 31টি ব্যাংক হিসেবে 394 কোটি টাকা জব্দ করেছে দুদক, নিশ্চিত করেছেন মহাপরিচালক আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসি গণবিজ্ঞপ্তি স্থগিত কেন, বাতিল করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। জাতীয়তাবাদী ও ইসলামিক শক্তির মধ্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বললেন মামুনুল হক। দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। এবং উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, 2 লাইনে চলবে ট্রেন, উত্তরের জনপদে খুলল যোগাযোগের নতুন দুয়ার। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন 11:30 ধন্যবাদ সবাইকে।